নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ 19শে জ্যৈষ্ঠ, শ্রী শ্রী লোকনাথ বাবার 136তম তিরোধান দিবস। আজকে লোকনাথ পুজো। আমি বরাবরই বাড়িতে লোকনাথ পুজো করি, সেটা বিয়ের আগে থেকেই করি। আমাদের ঠাকুর সিংহাসনে লোকনাথ বাবার ফটো ছিল আগে, তারপরে গত বেশ কিছু বছর ধরে মূর্তি রাখা হয়েছে এবং আমাদের ঠাকুর সিংহাসনে মূর্তি পুজো হয়, লোকনাথ বাবার মূর্তি। তো বিয়ের আগে থেকেই আমি এই 19শে জ্যৈষ্ঠর দিন উপোস করে সমস্ত কিছু গুছিয়ে পুজো করতাম। এখন আমার মা করে ওখানে, আর বিয়ের পরে আমি কিন্তু আমার ঠাকুর সিংহাসনেও বাবা লোকনাথের ফটো পুজো করি। তো গত বছরও আমি লোকনাথ বাবার পুজোর মানে তিরোধান দিবসের 19শে জ্যৈষ্ঠের পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গত বছর আমার বর ছিল, গত বছর আমার বর দিল্লিতে থাকতো এই সময়টায়। তো ও কিন্তু এই পুজো উপলক্ষে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল, তাই গত বছর পুরো দিনটা আমরা একসাথে কাটাতে পেরেছি এবং একসাথে পুজোর জোগাড় করেছি, পুজো করেছি, খুব মজা হয়েছিল। কিন্তু এই বছরও মুম্বাইতেই আছে, অথচ বাড়িতে নেই, ছুটি নিতে পারলো না, বলছে না ছুটি নেওয়া যাবে না, আর্জেন্ট কাজ আছে। তো যাই হোক, আমি একাই সব গোছগাছ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না আগে সেরে নিয়েছিলাম, যেহেতু আমার বর খেয়ে অফিস যাবে, টিফিন নিয়ে যাবে, তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করে রেখে ঘরের সমস্ত কাজকর্ম করে ঝাড় পোছ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে তারপরে বাজারে গেছি। তোমরা দেখলেই বাজার করে এনে রেখে তারপরে ঠাকুরের আসন পাতলাম। এইবার এসেছি ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। প্রথমেই বসিয়ে দিলাম পায়েস, বাবা লোকনাথের নাম নিয়ে ভোগ রান্না শুরু করলাম। পায়েসটা বসিয়ে দিয়ে এইবার একটু খিচুড়ি করব, আর খিচুড়ির সাথে 3 রকমের ভাজা করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি একটা আলুটাকে ছুলে নিচ্ছি। আলু ভাজবো, কুমড়ো ভাজবো আর পটল ভাজবো, তার সাথে খিচুড়ি আর পায়েস। এই ভোগই আজকে রান্না করব, কারণ আজকে একা সবটা গুছিয়ে আমি সময় করে উঠতে পারছি না, নইলে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে। তাও আমার পুজো দিতে অনেকটা লেট হয়ে যাবে, আমি বুঝতেই পারছি। সে যাই হোক, তবুও অন্য আর কিছু করলাম না। মন চাইলেও কিছু করবার মতন আর সময় নেই, কারণ একা করে উঠতে পারছি না। এখানে 500 কুমড়ো আছে, তো পুরো কুমড়োটা আমি ভাজবো না, ওখান থেকে অর্ধেকটুকু নিয়ে নিলাম, এইটুখানিকে ছুলে নিচ্ছি। ওদিকে দুধটা ভালো মতন জাল হয়ে গেছে, তো দুধের মধ্যে এবার দিয়ে দেবো আমি চাল। তো বাড়ি থেকে না গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, এই যে সেই চাল নিয়ে নিলাম। একদমই অল্প, দেখো আমি 3 মুঠ মাত্র নিয়েছি। 1 লিটার দুধ এনেছি, তো 1 লিটার দুধে এর থেকে বেশি চাল দিলে সেটা আর ভালো হবে না, তাই একদমই সামান্য চাল নিয়েছি, একদমই সামান্য। দেখো, তো এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এক ওভেনে পায়েসটা হতে থাক, আর এক ওভেনে আমি প্রথমে ভাজাগুলো করে নিই, কারণ নিরামিষ কড়াই বা ঠাকুরের ভোগ রান্নার কড়াই আমার মাত্র 2টো, একটাতে পায়েস হচ্ছে আর একটাতে আমাকে ভাজা এবং খিচুড়ি দুটোই করতে হবে। তো প্রথমে ভাজাগুলো করে নিই, তারপরে খিচুড়িটা করব। তো পটলগুলোকে কেটে নিচ্ছি প্রথমে। দুধ উতলে পড়ে যাওয়া নাকি শুভ, আজকে কিন্তু তাই হয়েছে। আমি এদিকে সবজিগুলো যখন ছুলছি, দুধটাকে বসিয়ে দিয়েছিলাম, তো তার আগে দুধটা কিন্তু উতলে পড়ে গেছে। আমি সামনেই ছিলাম, অথচ খেয়ালই করিনি যে দুধ উতলে গেছে। দেখো, অনেকটা দুধ পড়ে গেছে। তো যাই হোক, আমি এবার পটল ভাজাটা বসিয়ে দিই, নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে পায়েসের চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম। পটল ভাজাটা নামিয়ে নিয়ে এইবার বসিয়ে দিচ্ছি কুমড়ো ভাজতে। এই দেখো, এইবার বাড়ি থেকে বাতাসা নিয়ে এসেছি, লাল গুড়ের বাতাসা। এই দেখো, এটা কিন্তু পিওর গুড়ের বাতাসা, রং করা বাতাসা নয়। তো এই বাতাসা দিয়ে আজকে আমি বানাবো পায়েস। অনেকের মুখেই শুনেছি বাতাসা দিয়ে পায়েস খুব ভালো হয়, কিন্তু আমার কাছে কখনো বাতাসা থাকতো না, বাতাসা দিয়ে কখনো বানাইনি। আজকে প্রথমবার আমি বাতাসা দিয়ে বানাবো পায়েস। আমার মা কিন্তু বানায়, জানো, মাও বহুবার বলেছে যে খুব ভালো হয়, নিয়ে যাবি মনে করে বাতাসা। তো এবার আমি মনে করে বাতাসা নিয়ে এসেছি। প্রথমবার আমি পায়েসের মধ্যে বাতাসা দিলাম। আমি কিন্তু একটু টেনশানে ছিলাম যে কেটে যাবে কিনা দুধটা।
একটু কাটলো না দুধটা, দেখো তোমাদের সামনেই রয়েছে, একদম খুব সুন্দর একটা কালার এসেছে, আর দুধটা কিন্তু একটুও কাটেনি। বাতাসা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো আমার পায়েস কিন্তু একদম রেডি। এবার আমি পায়েসটাকে নামিয়ে নিলাম, নামিয়ে এই ওভেনেই ওই কড়াইটাকে শিফট করে নিলাম। তো আমার কুমড়ো ভাজাও হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলোকে তুলে নিচ্ছি, তুলে এই কড়াইতে বসিয়ে দেবো এবার আলু ভাজতে। আলু ভাজাটাও হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে এইবার বসাচ্ছি খিচুড়ি। ভোগ রান্না করার জন্য সমস্ত কিছু নতুনই আনি, সব নতুন প্যাকেট খুলেই আমি তাই দিয়ে রান্না করি। আজকে তেজপাতাটা নতুন আনা ছিল না, তাই তেজপাতাটা দিতে পারিনি। জিরে, ধনে আর শুকনো লঙ্কায় ফোড়ন দিয়েছি। চাল আর ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েই করছি। এবার নুন আর হলুদও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল। খিচুড়িটা হয়ে গেলেই আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি নিজে রেডি হব, রেডি হয়ে পুজোয় বসবো। রেডি হয়ে গেলাম আমি, এই দেখো রেডি হয়ে চলে এসেছি। এই শাড়িটা একদম হালকা পাতলা আর নরম শাড়ি, তাই এই শাড়িটাই পরলাম গরমে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, শাড়িটা বহুত দিন পরে পরলাম। এইবার ভোগ গুছিয়ে নিচ্ছি, ভোগ গুছিয়ে নিয়ে গিয়ে পুজোয় বসবো। পিতলের আর কাঁসার বাসনও আছে ঠাকুরের, কিন্তু আমি সেইগুলোকে না সাহস করে বার করিনি, ওগুলো মাজতে অনেকটা সময় লাগতো। আর আমি সব কিছু সামলে অতগুলো বাসন যদি এবার মাজতে বসতাম, পিতলের বা কাঁসার বাসন, তাহলে অনেকটা সময় চলে যেত। যে কারণে স্টিলের বাসনগুলি বার করেছি। তবে স্টিলেরগুলো খুব তাড়াতাড়ি মাজা যায় এবং খুব সুন্দর চকচক করে ওঠে, তো স্টিলেরগুলোই ওই কারণে ব্যবহার করছি। তো ভোগ সাজিয়ে নিয়ে চলে এলাম। এবার নৈবেদ্যর থালি সাজিয়ে নিচ্ছি। আমি চাল আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে চাল ভিজে গেছে। এবার ফল মিষ্টি দিয়ে নৈবেদ্যর থালা সাজিয়ে নিচ্ছি। ঘরে কোনো পুজো পার্বণ হোক বা কোনো অনুষ্ঠান হোক, লোকজন না থাকলে কি ভালো লাগে বলো? ঘরে কোনো লোকজন নেই, আমি আর বাবাই। তবে হ্যাঁ, পুজো পার্বণে লোকজন থাক বা নাই থাক, পুজোর সময় পুরো ধ্যানটা থাকে ভগবানের দিকে এবং মনটা থাকে সমস্ত কিছু সুন্দরভাবে গোছানো হচ্ছে কিনা সেই দিকে। ঘরের লোকজন থাকলে একটু হই হুল্লোড় হয়, আনন্দ হয়। আর কেউ নেই বলে কি হচ্ছে, আমার পুরো ধ্যান জ্ঞান ঠাকুরের পুজোর গোছগাছেই রয়েছে, তাই মন দিয়ে আমি সব জোগাড়যন্ত্র করতে পারছি এবং শান্তভাবে ঠাকুরের পুজোয় বসতে পারছি। তো দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এইবার পুজো শুরু করব। তো পুজো শুরু করার আগে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিই। আজকের এই শুভ দিনে তোমাদেরকে একটা ভালো খবর দিই, জানো তো? ভালো খবরটা হলো এই, যে মনে আছে 2 বছর আগে আমি আমার ভাইয়ের বিয়েতে গেছিলাম। ভাইয়ের বিয়ের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদেরকে বলা হয়নি আমার ভাইয়ের বউ কিন্তু প্রেগনেন্ট ছিল। তো আমি বাড়িতে গিয়ে ওকে দেখতে পাইনি। তার কারণ হচ্ছে বেচারি আমি যাওয়ার আগের দিন হসপিটালে ভর্তি হয়েছে, আর আমি যেদিন ঘরে এসে পৌঁছলাম, আমি সবে গাড়ি থেকে নামছি, নেমে আমাদের বিল্ডিংয়ের মধ্যে ঢুকবো, ঠিক সেই সময় ফোন এসেছিল আমার ভাইয়ের বউয়ের টুইন্স বেবি হয়েছে। আর মানে ধরতে পারো প্রায় 1 মাস ও হসপিটালে ছিল। তার কারণ হচ্ছে কিছু কমপ্লিকেশনস ছিল, সেটা প্রেগনেন্সি নিয়ে নয়, ওর সিস্ট ধরা পড়েছিল, যে কারণে প্রচুর ব্যথা হচ্ছিল এবং তাই হসপিটালে প্রায় 1 মাস ধরে অ্যাডমিট ছিল। আর পুরো 9 মান্থ কমপ্লিট করে বেবি হয়নি, 8 মান্থেই ডেলিভারি করতে হলো, কারণ ও প্রচুর কষ্ট পাচ্ছিল সিস্টের কারণে। তো আমি যেদিন বাড়িতে এসে পৌঁছলাম সেই দিন সকালবেলা ওটি হয়েছে। 1 ছেলে 1 মেয়ে হয়েছে। কি ভালো না? ও যত কষ্ট পেয়েছে, ভগবান ওর মুখের দিকে তাকিয়ে ওর কষ্টটা একটু হলেও লাঘব করেছে। 1 ছেলে 1 মেয়ে দিয়েছে। মেয়ে ভালো আছে, মা একটু কষ্টে আছে। যে অপারেশন তো এখন হবে না, দেরি আছে, তো যাই হোক একটু ক্লান্ত আছে। তবে বেবি বয় সে একটু অসুস্থ, প্রিম্যাচিওর বেবি হয়েছে, যে কারণে একটু কমপ্লিকেশনস আছে বেবি বয়ের। তো সেও ঠিক হয়ে যাবে আশা করি। এই খবরটা গাড়ি থেকে নামবার সময়ই পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা একটা দারুণ খুশির খবর। আমাদের বাড়িতে
প্রথম টুইন্স আসলো আমাদের বাড়িতে। কিন্তু এরকম টুইন্সের গল্প নেই। সে আমার বাবার কাকার ক্ষেত্রে হয়েছিল, ওনার 2 মেয়ে হয়েছিল, কিন্তু এর বাইরে আর কেউ নেই। তো এই প্রথম আমাদের বাড়িতে কোনো যমজ বাচ্চা আসলো, 1 ছেলে 1 মেয়ে। নেক্সট টাইম গিয়েই ওদের সাথে দেখা হবে, অথবা এই ডেলিভারিটা কদিন আগে হলেও কিন্তু আমি দেখেই আসতে পারতাম। সে যাই হোক, ভগবান যা দিয়েছে ভালো দিয়েছে। এখন ওরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সবাই ভালো থাকুক, এইটাই চাই। এইবার গিয়ে কিছুদিন রইলাম, কিন্তু আমার ওই ভাইয়ের বউর সাথে দেখা হলো না। ও তো হসপিটালেই রয়েছে, আমি যাওয়ার আগের দিনই অ্যাডমিট হয়েছিল। তবে হসপিটালে আমি ওকে একদিন দেখতে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হসপিটালে আমি একজন মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, সেটা নিয়ে ব্লগ বানানোর কোনো ইন্টেনশন, কোনো ইচ্ছা আমার ছিল না। তবে নেক্সট টাইম বাড়িতে গিয়ে ওই মা আর তার এই 2 যমজ বাচ্চাকে অবশ্যই দেখাবো তোমাদের। জানো তো, এই পুজোয় যদি আমি পশ্চিমবঙ্গে বসে করতাম, আশেপাশে হয়তো আরও অনেক ঘরে এরকম বাবা লোকনাথের পুজো হতে থাকতো। কিন্তু এখানে বাবা লোকনাথের পুজো হয় না, মানে বাঙালিরাই হয়তো করে। এর বাইরে কিন্তু নন বেঙ্গলি বা মারাঠিদের মধ্যে বাবা লোকনাথের কোনো প্রচলন নেই সেইভাবে। যতটা পেরেছি, যেমন পেরেছি তাই গুছিয়ে নিয়ে বাবার পুজো করেছি। মনের ভক্তি ভরে পাঁচালি পরে বাবার পুজো কমপ্লিট করলাম। তোমাদের সবার ভালো হোক, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার মঙ্গল হোক, এই কামনা করে পুজো কমপ্লিট করেছি। তোমাদের সবাইকে এবার ভোগ দর্শন করাচ্ছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা সবাই ভোগ দর্শন করো। আমি এই যে চাকলা গেছিলাম, চাকলার সেই প্রসাদ আমি নিয়ে এসেছি সাথে করে। তো আজকে এই পুজো প্রসাদের সাথে চাকলার প্রসাদও মিশিয়ে সবাইকে দেব। আমার সব পাড়শিদেরকে, আর আমার কিছু পরিচিতদেরকেও ডেকেছি, তাদেরকেও প্রসাদ দেব। মুম্বাইয়ের এই ঘরে একা নিজের মতন করে গুছিয়ে ভগবানের পুজো করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইবার বাবাইকে একটু প্রসাদ দেব, আর আমিও একটু প্রসাদ নিয়ে আমার উপোস ভাঙব। এই যে দেখো, নিয়ে নিয়েছি প্রসাদ। তো চলো আমরা এবার প্রসাদ গ্রহণ করি, আর ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে, লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।